আসসালামু আলাইকুম। বড়ুয়া ভার্চুয়াল স্কুল কুমিল্লা থেকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি হাফিজ আহমেদ উচ্চ বিদ্যালয় বড়ুয়া কুমিল্লা থেকে তোমাদের রুবায়া ম্যাম। প্রিয় শিক্ষার্থীরা, বড়ুয়া ভার্চুয়াল স্কুল কুমিল্লার এই পেজ থেকে যারা আমার সাথে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাস করছো এবং ক্লাসগুলো করেছ তাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজ আমি বিশেষ কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব না, নির্দিষ্ট কোনো টপিক নিয়ে আলোচনা করব না। আজ দেখাবো হচ্ছে আমরা যারা জীববিজ্ঞানের চিত্র অর্থাৎ ডায়াগ্রাম বা ফিগারগুলো খুব কঠিন মনে হয় যাদের কাছে, যারা মনে করি যে চিত্র আঁকা খুব কঠিন, আজকের ক্লাসটি তাদের জন্য। অর্থাৎ আমরা কীভাবে খুব কম সময়ে এবং খুব সহজ করে চিত্রগুলো পরীক্ষা আঁকতে পারি, বা আমাদের প্র্যাকটিক্যালের জন্য বা আমাদের দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজন হচ্ছে বিজ্ঞান চিত্রগুলো। তো আমি বলবো না চিত্রগুলো একদম বইয়ের সাথে মিল থাকবে, এখানে জাস্ট শেপটা যাতে আমরা খাতায় তুলে নিতে পারি, অর্থাৎ মার্কসটা পাওয়ার জন্য শেপটা যাতে আমরা খাতায় তুলে নিতে পারি এমন করেই আমরা চিত্রটা আঁকার চেষ্টা করবো। তোমরা জানো, তোমাদের টিচাররা নিশ্চয়ই তোমাদেরকে বলেছে যে বায়োলজি মানেই থিওরিটিক্যালের চেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তার ডায়াগ্রাম, ফিগার বা চিত্রগুলো। তো এখানে বায়োলজিতে প্রয়োজনীয় চিত্র দিলে মার্কস বেশি পাওয়া যায়, আমরা জানি সেটা। যখন আমার পরীক্ষার খাতায় উল্লেখ করে দিবে, পরীক্ষার প্রশ্নে বলেই দিবে চিত্র সহ ব্যাখ্যা করো, তখন অবশ্যই আমাকে সেখানে চিত্রটা দিতেই হবে, অর্থাৎ সেটা দেওয়া কম্পালসারি। আর যদি না বলে দেয়, প্রশ্নতে না উল্লেখ করে দেয় যে চিত্র দিতে হবে কিনা, তারপরেও কিন্তু আমাদের চিত্রটা দিতেই হবে, কারণ বায়োলজি মানেই কিন্তু ফিগার বা ডায়াগ্রাম, সেখানে চিত্রটা লাগবেই মার্কস বেশি পাওয়ার জন্য। তো তোমাদের সাথে আমার যদি ছাত্র জীবনের কিছু কথা শেয়ার করতে যাই, সেটা হচ্ছে, মনে করো যে আমি যখন বায়োলজিটা পড়ার চেষ্টা করতাম, কখনোই যে চিত্রগুলোতে যে প্রশ্নগুলোর উত্তরের সাথে চিত্র ছিল আমি সেগুলো কখনোই কিন্তু মুখস্থ করিনি। থিওরিটিক্যাল আমার মুখস্থ করার প্রয়োজন হয়নি। আমি সেখানে কি করতাম, প্রথমে চিত্রটা কয়েকবার দেখে ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করতাম। তারপর ওই চিত্র অনুযায়ী যে লেভেলিং বা শনাক্তকরণ যেগুলো ছিল সে অনুযায়ী আমি চেষ্টা করতাম বর্ণনাগুলো কি দেওয়া আছে, সেখানে থিওরিটিক্যাল কি দেওয়া আছে সেটা দেখে দেখে তারপর চিত্র অনুযায়ী বোঝার চেষ্টা করি। আমি জানি বিজ্ঞান শেখার জন্য এটাই এনা, এবং তোমরা অনেকেই হয়তো এভাবেই খুব সহজভাবে বিজ্ঞানটা শিখে থাকো। তো আরেকটা যেটা বলছি, আমার হাতের লেখা হ্যান্ডরাইটিং খুবই বাজে। তো খুব ভালো করে না পড়লে, শিক্ষকরা যদি খুব ভালো করে না পড়তেন, অর্থাৎ এটা লেখার কোয়ালিটি যেমনই হোক, বোঝার উপায় ছিল না যে এটা একটু ভালো লেখা একটু নর্মাল লেখা, অ্যাভারেজ খাতা মনে হতো লেখার কোয়ালিটি, লেখাটা দেখে, প্রথম ইমপ্রেসটা দেখে। তো আমি চেষ্টা করতাম কি, একটি সুন্দর চিত্র আঁকার মাধ্যমে টিচারদেরকে ইমপ্রেস করানোর জন্য, যে আমার লেখা তো ভালো না, একটা সুন্দর একটা চিত্র আছে, অ্যাটেনশনটা পাওয়ার জন্য সুন্দর একটা চিত্রের মাধ্যমে শিক্ষকদের অ্যাটেনশনটা নিয়ে নেওয়ার চেষ্টা করতাম, অর্থাৎ ইমপ্রেস করার চেষ্টা করতাম একটি ভালো চিত্র দিয়ে। এটা স্বাভাবিক, আমরা একটা ভালো হাতের লেখা, সুন্দর হাতের লেখা যেমন দেখে আমাদের চোখ আটকে যায় খাতার মধ্যে, পরীক্ষার খাতা, ঠিক একটা সুন্দর চিত্র দেখলেও কিন্তু আমি যখন পরীক্ষক হিসেবে কাজ করি তখনই আমার এটা মনে হয় একটা সুন্দর চিত্র দেখলে পজিটিভিটি কাজ করে, যে একটা সুন্দর একটা চিত্র, তখন আমরা লেখাটা পড়ি, লেখাটা ভালো করে দেখি, বা লেখাটা একটু কম হলে আমরা চিত্রের মধ্যে মাছটা তাকে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, অনেক কথা বললাম। তো চিত্রের ক্ষেত্রে আমাদের আরো কিছু বিষয় জানতে হবে, সেগুলো হচ্ছে চিত্রটা আমরা সব সময় যখন খাতায় আনসার করব, সব সময় চিত্রটা হবে লেখার শুরুতে অথবা মাঝখানে, কখনোই শেষে আমরা চিত্র দিব না। লেখার শেষে কখনোই চিত্র দিব না, দিতে পারি অনেকেই হয়তো সেটা দেয়, কিন্তু মার্কসটা ভালো পাওয়া যাবে না। আমরা যদি ভালো মার্কস পেতে চাই এবং একটা স্ট্যান্ডার্ড লেখা করতে চাই, বা যেটা নিয়ম সেটা হচ্ছে লেখার প্রথমে এবং মাঝখানে চিত্রটা দেওয়া। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমরা চিত্রের লেভেলিং করবো সবসময় ডান পাশে এবং সোজা সোজা। আমি যখন চিত্র আঁকাবো তখন দেখাবো লেভেলিংটা কিভাবে করতে হয়, ডান পাশে লেভেলিং করবো। আর মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে অবশ্যই পেন্সিল ইউজ করবো। চিত্র আঁকার জন্য পেন্সিল ইউজ করতেই হবে। অনেকেই যারা কলম দিয়ে চিত্র আঁকার চেষ্টা করে যাবে পেন্সিল নিয়ে, বিজ্ঞান পরীক্ষা, বায়োলজি পরীক্ষা দিবে, বিজ্ঞান পরীক্ষা দিবে, পেন্সিল নিবে না, এটা তো হতে পারে না। পেন্সিল লাগবেই, পেন্সিল দিয়ে আমরা চিত্র আঁকবো। কলম দিয়ে যত সুন্দর করে চিত্র আঁকো না কেন, সেটা আমাদেরকে ইমপ্রেস করে না, সেটা আমাদের অ্যাটেনশনটা পায় না। তো শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের আজকের ক্লাসে।
শুরুতেই আমি যে চিত্রটা দেখাবো সেটা হচ্ছে, আমি এই টপিকে অলরেডি তোমাদের সাথে একটা ক্লাস করেছি, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া চিত্রটা আমরা সবাই পারি, তাই না? অনেকেই। খুব সহজ একটা চিত্র, কিন্তু এটা আরো সহজ করে কিভাবে আঁকা যায়, খুব কম সময় কিভাবে আঁকা যায়, আমি সেটা তোমাদেরকে দেখাবো। দেখো, শুরুতেই আমরা এমন একটা লম্বাটে শেপ করে নিই। আচ্ছা, তারপর দেখো এবার জাস্ট শেপ করে তারপর এখানে কিছু অক্সিজেন আছে, অক্সিজেনগুলো আমরা দিয়ে দেব। খুব সহজ চিত্র, এত কঠিন মনে করার কোনো কারণ নেই। দেখো, অক্সিজেনগুলো দিয়ে দিলাম, ভিতরে আছে ম্যাট্রিক্সগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাই কিন্তু মোটামুটি একটা শেপ। যারা চিত্র পারো না বলো, বা চিত্রটা খুব কঠিন মনে হয়, আমার মনে হয় এতটুকু দিলেই কিন্তু এনাফ। বায়োলজিতে আমরা বুঝে নেব যে তোমার লেখাটা ঠিক থাকবে, চিত্রটা এমন হবে, এটাই কিন্তু এনাফ। তারপর লেবেলিং করার কথা বলেছিলাম, মনে করো লেবেলিং আমি কখনোই বাম পাশে করবো না, লেবেলিং সবসময় হবে ডান পাশে। ডান পাশে লেবেলিং হবে, এবং আমরা এভাবে তারপর এভাবে কোনাকুনি করে করবো না, এটা সবসময় সোজা হবে। এখন মাইটোকন্ড্রিয়ার চিত্রটা আছে, আমি কিভাবে খুব সহজে মাইটোকন্ড্রিয়ার করবো। দেখো, এখানে আছে ঝিল্লি, এটা যদি বহিঃঝিল্লি, তারপর এটা হচ্ছে অন্তঃঝিল্লি, তারপর এখানে আছে বহিঃপ্রকোষ্ঠ, তারপর অন্তঃপ্রকোষ্ঠ, তারপর এখানে আঙুলের মতো কতগুলো অভিক্ষেপ দেওয়া আছে ভাঁজযুক্ত, সেগুলোকে আমরা বলি হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টির গায়ে গোলাকার কতগুলো দানা আছে, সেগুলোকে বলা হয়েছে ম্যাট্রিক্স। তারপর এখানে আছে আবার অক্সিজোম, ক্রিস্টির গায়ে যেগুলো আছে সেগুলো হচ্ছে অক্সিজোম, আর এখানে দানা দানা এগুলো আছে ম্যাট্রিক্স। তো আমি যদি চিত্রের লেবেলিং গুলোর সাথে পড়ার চেষ্টা করি, চিত্রটা ভালোভাবে দেখবো, লেবেলিংটা কি করেছে, শনাক্তকরণটা কিভাবে করেছে, সেগুলো ভালোভাবে বুঝবো। তারপর ওই লেবেলিংটা দেখে দেখে কিন্তু আমি বর্ণনাটা দিতে পারবো, কয়টা স্তর আছে, কয়টা প্রকোষ্ঠ আছে, তারপর আঙুলের মতো ভাঁজযুক্ত অংশগুলোর নাম কি, গোলাকার অংশগুলোর নাম কি, তারপর ভিতরে যে দানাদার স্বচ্ছ অংশগুলো আছে সেগুলোর নাম কি। এভাবেই কিন্তু আমরা চিত্রটা দিয়ে বর্ণনাটা দিতে পারবো। তারপর মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে পাওয়ার হোলস অফ দ্য সেল, কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়। তাহলে এই চিত্রটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। নেক্সট যাচ্ছি, তারপর দ্বিতীয় অধ্যায় থেকেই আরেকটি চিত্র, সেটি হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিকের চিত্রটা তোমরা হয়তো পারো, আমি তারপর একটু সহজ করে দেখিয়ে দিচ্ছি। আমি এটা এত সহজভাবে পারতাম না, তারপর প্র্যাকটিস করতে করতে এটা এমন হয়েছে। অর্থাৎ প্রায় সময় হতো না এটা, যে ভিতরের গ্রানাগুলো কিভাবে আঁকে, এটা এত কঠিন মনে হচ্ছে কেন, কিন্তু জাস্ট শেপটা যদি আমরা আঁকার চেষ্টা করি, এভাবে দেখো, এই পাশে এটার সাথে এটা মিলিয়ে দিলাম। এটাই কিন্তু প্লাস্টিক আমাকে বলা যায়, এমন আঁকলেই কিন্তু মাছটা পাওয়া যাবে। আমি খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি। প্লাস্টিক, এভাবে যদি প্লাস্টিকের চিত্রটা মোটামুটি আঁকা যায়, তাতেই কিন্তু মার্কস পাওয়া যাবে। আমি আবারও বলছি, যারা চিত্র একেবারেই পারে না, যাদের কাছে খুব কঠিন মনে হয়, যাদের কাছে মনে হয় চিত্র দেখলেই মনে হয় যে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, ঠিক তাদের জন্য এমন সহজভাবে চিত্রগুলো। আর যারা খুব ভালো পারে তাদের কথা তো আলাদা, তারা সবকিছুতেই ভালো, তো ভালো মার্কসও পাবে। যারা একদমই পারে না, আমি তাদের জন্য চিত্রগুলো দেখাচ্ছি। তারপর নিউক্লিয়াস, এটিও দ্বিতীয় অধ্যায়ের একটি অংশ।
এখানে নিউক্লিয়াস সম্পর্কে আমি বিস্তারিত একটি ক্লাস নিয়েছি। আমার প্রথম ক্লাস এখানে নিউক্লিয়াস নিয়ে, জীববিজ্ঞানের প্রথম ক্লাস ছিল। তোমরা সেই লেকচারটা দেখলে নিউক্লিয়াস সম্পর্কে বিস্তারিত বর্ণনাটা পাবে। আমি জাস্ট এখানে চিত্রটা দেখাচ্ছি যে নিউক্লিয়াসের চিত্রটা দেখতে কঠিন মনে হলেও আমরা এটাকে কিভাবে আঁকবো। রাউন্ড শেপ তারপর হচ্ছে নিউক্লিয়াসের ঝিল্লি বা পর্দাগুলো দিলাম। তারপর ভিতরে নিউক্লিওলাস কালো গোলাকার। তারপর এখানে প্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়ার জালিকাগুলো এভাবে অর্থাৎ এটাই কিন্তু একটি নিউক্লিয়াসের চিত্র। এভাবে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে খুব সহজে। আচ্ছা, এই হচ্ছে নিউক্লিয়াস। আশা করি বুঝতে পেরেছো। আমি আর এখানে লেভেলিং বা বিস্তারিত যাচ্ছি না, যেহেতু আমি এটা সম্পর্কে একটি ক্লাস করেছি। আজ শুধু চিত্র দেখাবো। তারপর আছে হচ্ছে আমি চলে যাচ্ছি অধ্যায় 5-এ। আমরা পৌষ্টিক গ্রন্থি বা পরিপাকতন্ত্র সম্পর্কে সেখানে দেয়া আছে। আমি এখান থেকে একটি ক্লাস নিয়েছি, বিস্তারিত সেখানে আছে। আজ আমি শুধু পরিপাকতন্ত্র চিত্রটা দেখাবো। অর্থাৎ খাদ্য পরিপাকের মেইন যে অংশটা আছে, এটা দেখতে খুব হিজিবিজি মনে হলেও কিন্তু খুবই সহজ, বা সহজ করে জাস্ট শেপটা আঁকার চেষ্টা করবো। দেখো, অন্ননালী থেকে শুরু করে পাকস্থলীটা শেষ করলাম। এখানে ক্ষুদ্রান্ত থেকে শুরু হয়ে যাবে কোলন, তারপর গলাশয়। এখানে যকৃৎ আছে, এখানে আছে হচ্ছে অগ্নাশয়, এই অংশটা অগ্নাশয়। তারপর পিত্তথলি বা পিত্ত নালীটা, সাথে পিত্তথলি পাকস্থলী। এটাই কিন্তু মেইন শেপটা। পাকস্থলী, তারপর অন্ননালী, যকৃৎ, অগ্নাশয়, তারপর আছে বৃহদন্ত, ক্ষুদ্রান্ত। এটাই কিন্তু আমাদের পরিপাকতন্ত্রের মেইন শেপটা। আশা করি তোমরা এখানে এটা বুঝতে পেরেছো। পারফেক্ট। তারপর চলে যাচ্ছি 6ষ্ঠ অধ্যায়ে। সেখানে হৃৎপিণ্ড বা হার্ট নিয়ে, হৃৎপিণ্ডের গঠন নিয়ে বলা আছে। আমি এই টপিকটি নিয়েও কিন্তু একটি ক্লাস নিয়েছি, সেখানে বিস্তারিত বলেছি। আজ শুধু চিত্রটা দেখাবো। আমি এখন হার্ট শেপ যেটি দেখাবো, এটি আমি বলছি না সম্পূর্ণ বইয়ের মতো, বা আমি যেভাবে দেখাবো এভাবে দিলেও নাম্বার পাওয়া যাবে না, আমি সেটাও বলছি না। আমি আবারও বলছি, যাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে তাদের জন্য খুব সহজ করে জাস্ট মানে কোনো রকম আঁকলে যারা আমরা নাম্বারটা পেয়ে যেতে পারি, ঠিক তাদের জন্য। অর্থাৎ একদম চিত্র না দিয়ে যাতে এভাবে দিলেও যাতে আমি মার্কসটা পেয়ে যাই। হার্ট শেপ আমরা অলিন্দগুলো আঁকবো। শিরা, তারপর এখানে আছে অক্সিজেন পরিবহনের গতিপথ, কার্বন ডাই অক্সাইড পরিবহনের গতিপথ।
আমি বিস্তারিত এখানে দেইনি, জাস্ট শেপটা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছি। ডান অলিন্দ, ডান নীল, তারপর কপাটিকাগুলো সব দেওয়া আছে। গতিপথটা আমার ওই লেকচারে দেখলে তোমরা বুঝতে পারবে। তো এটা হচ্ছে মানব হৃৎপিণ্ড। মানব হৃৎপিণ্ড। এটা ছিল ষষ্ঠ অধ্যায়ে। তারপর অষ্টম অধ্যায় থেকে একটি চিত্র, সেটি হচ্ছে আমরা কিডনি কথা সবাই শুনেছি, কিডনি বা বৃক্ক। সেই বৃক্কটি আমার কাছে খুব কঠিন মনে হয়, তোমাদের কাছে কেমন মনে হয় জানি না, কিন্তু খুব সহজ করে আমি আমার মতো করে শেখার চেষ্টা করেছি। সেটা যদি সেটা দিতে যাই তাহলে এমন হয়। তারপর এটাই হচ্ছে মেইন শেপটা। এখানে আবার আছে শিরা, ধমনী, ছাতি হিসেবে কাজ করবে ছাগল যন্ত্র। আরো অনেক কিছু আছে এখানে, মেইন জিনিসটা আমি এখানে তুলে ধরেছি। এটা হচ্ছে বৃক্ক বা কিডনি। আচ্ছা, তারপর বৃক্ক বা কিডনি, দেখো আমি যে চিত্রগুলো দেখাচ্ছি, দেখো তোমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, পৃষ্ঠা 189। দেখো, যখন প্রশ্ন এভাবে চিত্র দিতে হবে, তো চিত্রটা এখানে দেওয়া আছে। মেইন জিনিসটা আমি এখানে এঁকেছি লম্বচ্ছেদটা, অর্থাৎ এটা বাহির থেকে দেখতে কেমন সেটা দেওয়া আছে এখানে। আর আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে লম্বচ্ছেদটা। এখানে যখন আমার সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে তখন কিন্তু চিত্রটা আঁকতেই হবে। হয়তো এখানে বলেছে চিত্র এ কে ছাঁকনির সাথে তুলনা করা হয় কেন, ব্যাখ্যা করো। বৃক্কের কথা, বৃক্কের চিত্রটা বা এটা বৃক্ক কিনা সেটাও কিন্তু বলা হয়নি, বলেছে এটাকে কেন ছাঁকনির সাথে তুলনা করা হয় সেটা ব্যাখ্যা করতে বলেছে। তো এখানে অবশ্যই চিত্র দিতে হবে, যেহেতু আমার সৃজনশীল প্রশ্নটা চিত্র দেওয়া আছে উদ্দীপকে, আমাকে চিত্রটা দিতেই হবে, না বললেও দিতে হবে বেশি মার্কস পাওয়ার জন্য। তারপর চলে যাচ্ছি নবম অধ্যায়ে। নবম অধ্যায়ে আমাদের অস্থি, বিভিন্ন অস্থির সন্ধিগুলো নিয়ে আলোচনা করা আছে। সেখানে একটি আছে হচ্ছে সাইনোভিয়াল সন্ধি, সেটা একটু দেখো। এত বেশি কঠিন না। তারপর এখানে ভিতরে আরেকটু আছে। সাইনোভিয়াল অস্থি। আচ্ছা, সাইনোভিয়াল এটা অস্থি না, এটা অস্থি সন্ধি। অস্থি সন্ধি দুটি অস্থিকে একত্র করতে সাহায্য করে। এটা হচ্ছে মেইন শেপটা। তো এখানে এটি ছিল হচ্ছে নবম অধ্যায়। এটিও কিন্তু আমি যদি একটু দেখাই, দেখো এখানেও কিন্তু একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। দেখো, সাইনোভিয়াল সন্ধি। এখানে বলেছে চিত্রে দেহের এক্স অংশটির কোষের গঠন ভিন্ন কেন, তারপর চিত্রে এক্স ও ওয়াই উভয়ের সমন্বিত কার্যক্রম কিভাবে অঙ্গ সঞ্চালনে ভূমিকা রাখে বিশ্লেষণ করো। কোথাও কিন্তু বলেনি চিত্র সহ ব্যাখ্যা করো। আমরা কি করবো, চিত্র দিব নাকি দিব? অবশ্যই চিত্র দিতে হবে, কারণ আমার এখানে উদ্দীপকের চিত্র দেওয়া আছে। না দিলে সমস্যা নেই, কিন্তু
চিত্রটা দিলে আমি চিত্রটা ছাড়া বর্ণনাটা কীভাবে দিব, চিত্রটা দিতেই হবে। আর দেখা না থাকলে আমাকে দিতে হবে বেশি মার্কস পাওয়ার জন্য, ভালো মার্কস পাওয়ার জন্য। তারপর চলে যাচ্ছি নিউরন, সেটা নিয়ে একটি ক্লাস নিয়েছি। আজকে শুধু দেখাচ্ছি নিউরনের সাথে আমি এখন যে চিত্রটা আঁকবো এটা তোমরা হয়তো কোনো বইয়ের সাথে কোনোই মিল নেই, তো আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করবো। জাস্ট এমন একটা শেড দিলেও কিন্তু মাছটা পাওয়া যাবে। দেখো নিউরনটা দেখাচ্ছি, জাস্ট আমি আমার মতো করে রাখার চেষ্টা করছি। আমরা এখানে অংশগুলো অন্যরকম ছিল বলে শেষ, এটা একটি নিউরন। এবার আমি ভাবছি অর্থাৎ পুরোপুরি নিউরনটা যদি আঁকতে পারি বইয়ের মতো তাহলে তো ভালোই, আর যদি না পারি অন্তপক্ষে এই শেপটা দিতে পারলেও কিন্তু মাছটা পাওয়া যাবে। এটা ছিল তোমাদের 10ম অধ্যায়ের একটি প্রশ্ন, এবং এই নিউরন সম্পর্কেও এখানে একটি প্রশ্ন আছে। দেখো প্রত্যেকটি প্রশ্নের সাথে কিন্তু চিত্রটা এখানে অ্যাডজাস্ট করে দেওয়া আছে। এখানে বলেছে মানবদেহে উদ্দীপনা তৈরিতে চিত্রে এই চিহ্নিত অংশটির ভূমিকা, অর্থাৎ এই অংশটির ভূমিকা কি ব্যাখ্যা করো। তারপর ঘয় বলেছে চিত্রের কোষটির গঠন প্রকৃতি একটি সাধারণ কোষ অপেক্ষা ভিন্নতর, যুক্তিসহ বিশ্লেষণ করো। এখানেও কিন্তু বলেনি চিত্র দিতে হবে, চিত্রসহ ব্যাখ্যা কিন্তু আমাদেরকে এখানে চিত্রটা দিতে হবে, যেহেতু উদ্দীপকে চিত্র দেওয়া আছে। তারপর চলে যাচ্ছি একাদশ অধ্যায় থেকে। একাদশ অধ্যায় ছিল জীবের প্রজননের যে অংশগুলো, সেখানে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। দেখো 239 পৃষ্ঠা, এখানে পুং গ্যামেটোফাইটের উৎপত্তির বিভিন্ন ধাপগুলো দেওয়া আছে। আমার কাছে প্রথম থেকে মনে হয় যে এটা কিভাবে খুব হিজিবিজি, না এত হিজিবিজি করার দরকার নেই, খুব সহজ এঁকে দিচ্ছি। দেখো 3টি ধাপে, প্রথম ধাপ রেণু, তারপর এমনভাবে একটাই কিন্তু মোটামুটি যথেষ্ট। এটি হচ্ছে পুং গ্যামেটোফাইট উৎপত্তির বিভিন্ন ধাপ। এভাবে আঁকলেই কিন্তু আমার মূল জিনিসটা চলে আসে লেখার মধ্যে। এটা ছিল একাদশ অধ্যায়। তারপর সর্বশেষ একটি চিত্র ডিএনএ। ডিএনএ আমি এখনো মাঝে মাঝে দুটি কলম দিয়ে আঁকার চেষ্টা করি, একসাথে ধরে দুটি কলম দিয়ে ডিএনএটা আঁকার চেষ্টা করি, এখনো আঁকা বাঁকা হয়, তারপরও খুব সহজভাবে দেখো ডিএনএটা। আচ্ছা, এখানে এখানে আমরা ডিএনএটা দেখব। দেখো ভিতরে নাইট্রোজেন বেসগুলো অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। তারপর এখানে থাইমিনের সাথে হবে অ্যাডিনিন, সাইটোসিনের সাথে হবে গুয়ানিন, গুয়ানিনের সাথে হচ্ছে আবার সাইটোসিন, অ্যাডিনিনের সাথে থাইমিন। এবং বন্ডগুলো আমরা জানি, এখানে থাইমিন এবং অ্যাডিনিন দুটি বন্ড, ডাবল বন্ড, আর এখানে হচ্ছে ট্রিপল বন্ড। এখানেও ট্রিপল বন্ড, গুয়ানিন সাইটোসিন ট্রিপল বন্ড, আর অ্যাডিনিন থাইমিন হচ্ছে ডাবল। একই রকম ভাবে সবগুলো। এটি হচ্ছে ডিএনএ। আচ্ছা, ডিএনএ গঠনটা আমরা বিস্তারিত যদি জানতে চাই, ওই চিত্রটাও খুব কঠিন মনে হয়, একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমেই এটা সরাচ্ছি।
একটু ছোট হয়ে গিয়েছে, তোমরা বুঝে নিলেই হবে। দেখো সবগুলোর মধ্যে সুগার এস সবগুলোর মধ্যেই হবে। তারপর এখানে আছে ফসফেট, একই রকম ভাবে সংখ্যা দেখিয়ে দিচ্ছি, সমান সংখ্যা আছে। ফসফেট। তারপর এখানে আমরা যদি দিতে চাই অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, তারপর আবার এখানে অ্যাডেনিন, গুয়ানিন, অ্যাডেনিনের সাথে হবে থাইমিন, গুয়ানিনের সাথে সাইটোসিন, সাইটোসিনের সাথে গুয়ানিন, থাইমিনের সাথে অ্যাডেনিন, অ্যাডেনিনের সাথে থাইমিন, গুয়ানিনের সাথে সাইটোসিন। আর বন্ডগুলো অ্যাডেনিন থাইমিন হচ্ছে ডাবল বন্ড, গুয়ানিন সাইটোসিন ট্রিপল বন্ড, সাইটোসিন গুয়ানিন ট্রিপল বন্ড, অ্যাডেনিন থাইমিন ডাবল বন্ড, আর এটা হচ্ছে ট্রিপল বন্ড। এটি হচ্ছে ডিএনএ এর গঠন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখতে এত ভালো না হলো, মূল জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের আলোচনা এতটুকুই ছিল। আমি চেষ্টা করেছি খুব সহজ করে যাদের চিত্রভীতি আছে তাদেরকে চিত্র সম্পর্কে একটি ধারণা দেওয়ার জন্য। আমি বলছি না সম্পূর্ণ বইয়ের মতো করে আঁকতেই হবে বা আমিও সম্পূর্ণ বইয়ের মতো করে এঁকেছি। আমি জাস্ট তোমাকে বোঝানোর চেষ্টা করেছি যারা একেবারেই চিত্র সম্পর্কে অজ্ঞ বা চিত্র দিয়ে পরীক্ষা খাতে আনসারটা করো না, তাদের জন্য অন্তত পক্ষে বায়োলজিতে আমরা চিত্রটা দেওয়ার চেষ্টা করব। এই চিত্রগুলো আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় কিন্তু কাজে লাগবে, বা পরীক্ষায় আমরা যত বেশি চিত্র ইউজ করব তত বেশি মার্কস পাওয়া যাবে এবং তত আমাদের জন্য সুবিধা হবে। শুধু বায়োলজির ক্ষেত্রে না, অন্যান্য বিষয়ের ক্ষেত্রে যেখানে প্রাসঙ্গিক চিত্র দিতে হবে সেখানে আমরা চিত্রটা দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছো এবং সম্পূর্ণ উপভোগ করেছো, তোমরা উপকৃত হয়েছো। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। বিদায় নিচ্ছি পরামর্শ চলেছি কবিতার পেজ থেকে। আমি রুবাইয়া সুলতানা। দেখা হবে আবারও তোমাদের সাথে অন্য একটি ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।